হলো কি কর্তব্যবোধ নির্ভর নীতিতত্ত্ব বা ডেন্টোলজিক্যাল থিওরিজ বা ডেন্টোলজিক্যাল এথিক্স। তো আমরা আমাদের দেখবেন যে কোনো এথিক্স এর বইগুলোতেও হেডোনিজম, তারপর ইউটিলিটারিজম, তারপর ডেন্টোলজিক্যাল এথিক্স, তখন একটা অপরটার সঙ্গে সম্পর্ক যুক্ত, তাই তো। তো যাই হোক, এরপর আমরা দেখবো একটু আলাদা কি না, নীতিশাস্ত্রে কি হয়, মানব কর্মের মূল্যায়ন সাধারণত দুটো মৌলিক পরিসরের মধ্যে বিভক্ত হয়। আমরা প্রথমে পেয়েছিলাম শাস্তির কথা, তারপর সুখের কথা পেলাম, তারপরে টোটাল কর্মের মূল্যায়ন কথা আসছে। তো নীতিশাস্ত্রের বা নীতিবিদ্যার পরিসরে মানব কর্মের মূল্যায়ন সাধারণত দুটো মৌলিক পরিসরের মধ্যে দিয়ে হয়। সেটা কি, এক ফল নির্ভর, একটা কর্তব্য নির্ভর। ওই যেমনটা আমরা পেয়েছিলাম যে মোটিভ এবং ইন্টেনশন, সেটার মতোই কিছুটা, তাই তো। আমাদের মনে আছে উদ্দেশ্য এবং অভিপ্রায়। উদ্দেশ্যবাদীরা বলবেন কি, তোমার কি বলে, উদ্দেশ্যটা এখানে ইম্পর্টেন্ট। আর অভিপ্রায়বাদীরা, সুখবাদীরা, তাদের অভিপ্রায় মানে কি, সিদ্ধান্তটা মানে কনসিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। ঠিক এখানেও যে মানুষের তাহলে মূল্যায়ন কি করে হবে না, একদল বলছেন যে ফল নির্ভর, কি ফল দিচ্ছে, আর কর্তব্য নির্ভর একদলবাদী, যে কর্তব্য কি করা হচ্ছে তার উপর। কর্তব্যনিষ্ঠ নীতিতত্ত্ব মূলত এমন একটি দর্শন যেখানে নৈতিকতার মান নির্ধারিত হয় কোনো কাজের অভ্যন্তরীণ নৈতিক গুণাবলীর দ্বারা, ফলাফলের দ্বারা নয়, তাই তো। ফলাফল নির্ভর বা ফলাফলবাদীরা কি বলবেন, যে কোনো একটা তোমার নীতিতত্ত্ব এমন একটি দর্শন যেখানে নৈতিকতার মান নির্ধারিত হয় ফলাফলের দ্বারা, অভ্যন্তরীণ গুণাবলীর দ্বারা নয়। তার এটা কারা বলবেন, ফলাফলবাদীরা। আর কর্তব্যনিষ্ঠ বা কর্তব্য নির্ভর যারা, তারা বলবেন কি, যে অভ্যন্তরীণ নৈতিক গুণাবলীর দ্বারাই কিন্তু নৈতিকতার মান নির্ধারিত হবে, তার ফলাফলের দ্বারা নির্ধারিত হবে না। ঠিক যেমন আমাদের উদ্দেশ্যবাদী এবং তোমার কি বলে, ফলাফল, উদ্দেশ্যবাদী তোমার ইনটিউশনালিস্ট, আর হিডনিস্ট যারা হচ্ছে যে কি ফল দেবে। উদ্দেশ্যবাদী এবং ফলাফলবাদীর যেমন পার্থক্য ছিল, এখানেও কর্তব্য নির্ভর এবং ফল নির্ভর যে নীতিতত্ত্ব, তার মধ্যেও পার্থক্যটা একই ধরনের। তো যাই হোক, কর্তব্যনিষ্ঠ নীতিতত্ত্বের ক্ষেত্রে কি হয় না, যেখানে নৈতিকতার মানটা নির্ধারিত হয় কিসের দ্বারা না, অভ্যন্তরীণ নৈতিক গুণাবলীর দ্বারা, কি ফল দিচ্ছে সেটার উপর নয়। আর ফল নির্ভরবাদীদের কি, অভ্যন্তরীণ গুণাবলীর কোনো গুরুত্ব নেই, এখানে ফলটা কি দিল সেটা ইম্পর্টেন্ট। তো প্লেটো থেকে কান্ট পর্যন্ত দার্শনিকেরা আমাদের প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিয়েছেন যে নৈতিকতার মানে কেবল ভালো ফল নয়, বরং সঠিক কাজ। মানুষের স্বতঃস্ফূর্ত অন্তর্জ্ঞান, তার বিবেক, তার যুক্তির বিশ্লেষণী শক্তি সবই একত্রে নির্ধারণ করে কোনটি না তার কর্তব্য, তাই তো। তো ফলপ্রসূ নীতিবিদ্যা, টিলিওলজিক্যাল বা কনসিকুয়েন্টাল এথিক্স এবং কর্তব্য নির্ভর নীতিতত্ত্ব, দুটো, যে এখান থেকে আমরা দুটোর কথা বলতে পারি কিসে না, মানে দুটো ভাগে ভাগ করতে পারি এদেরকে। একটা হচ্ছে ফলপ্রসূ নীতিবিদ্যা, একটা হচ্ছে টিলিওলজিক্যাল বা কনসিকুয়েন্টাল এথিক্স, আরেকটা হচ্ছে কি কর্তব্য নির্ভর নীতিবিদ্যা, যেটা হচ্ছে ডেন্টোলজিক্যাল এথিক্স, তাই তো। তো ফলপ্রসূ নীতিবিদ্যা, টিলিওলজিক্যাল বা কনসিকুয়েন্টাল এথিক্স, তাদের মতটা কি, যে নৈতিকতার মানদণ্ড নির্ধারিত হয় বা নির্ধারণ হয় কর্মের ফলাফলের উপর, আমরা বললাম। আর কর্তব্য নির্ভরে কি, তার অভ্যন্তরীণ নৈতিক গুণাবলীর দ্বারা, তাই তো। কর্ম নৈতিক কিনা তা নির্ধারিত হয় তার স্বভাবত গুণ বা কর্তব্যনিষ্ঠার ভিত্তিতে, ফলাফলের ভিত্তিতে নয়। এরপর কি না, এই যে ডেন্টোলজি, এই ডেন্টোলজির মূল কিছু বৈশিষ্ট্য আছে কি না, নৈতিকতা নির্ধারিত হয় কাজের ভিতরের গুণাবলীর দ্বারা, আমরা আগেই দেখেছি, তার ফলাফলের দ্বারা নয়। সত্য বলা, প্রতিশ্রুতি পালন, চুরি না করা ইত্যাদি কাজ ইন্ট্রিনসিক ভ্যালু যেটা আমরা বলি, অন্তর্নিহিত যেটা মানে মূল্য, ইন্ট্রিনসিকলি অন্তর্নিহিত ভাবে নৈতিক বা মূল্যবান তাদের মতে।
আর কি এই মতবাদ বলা হয় কি ভালো কাজ, যা ভালো কাজ তাই করা উচিত বা তাই করা কর্তব্য, এরকম মূল কথা এটাই ডেন্টোলজিক্যাল এথিক্স এর মূল বক্তব্য। তো দুই ধরনের ডেন্টোলজিক্যাল এথিক্স আমরা পাই, একটা কি, একটা হচ্ছে অ্যাক্ট ডেন্টোলজি আর একটা রুল ডেন্টোলজি। আমরা একটা কি কর্মনির্ভর নৈতিকতা আর একটা কি নিয়ম নির্ভর নৈতিকতা, বা যেহেতু কর্তব্য নির্ভর নৈতিকতার মানে করা হচ্ছে কি ডেন্টোলজিক্যাল, মানে ইংলিশে করা হচ্ছে ডেন্টোলজিক্যাল, ডেন্টোলজিক্যাল বলা হচ্ছে কি কর্তব্য নির্ভর। সেই কর্তব্য নির্ভরকে যদি ডাইরেক্ট ব্যবহার করি তাহলে কর্ম নির্ভর বা কর্ম কর্তব্য নির্ভর আর নিয়ম নির্ভর বা নিয়ম কর্তব্য নির্ভর, এই ধরনের দুটো আমরা ভাগ করতে পারি, তাই তো। তো তাহলে মূল কথা কি, একটা হচ্ছে টিলিওলজিক্যাল বা কনসিকুয়েন্টাল এথিক্স আছে, যারা কি বলে ফলটাই ইম্পর্টেন্ট, কর্মকর্তব্যবাদীরা বা ডেন্টোলজিক্যাল এথিক্স যারা ফলো করেন, যারা মানেন, বা সেই ডেন্টোলজিক্যাল এথিক্স এর যারা প্রবক্তা, তারা বলেন কি না না এখানে কর্মের নিজস্ব গুণাবলী ইম্পর্টেন্ট, তাই তো। কর্ম কি ফল প্রদান করলো কি মানে সেটার উপর নির্ভরশীল নয়। আর কি এই ডেন্টোলজিক্যাল এথিক্স এর কিছু বৈশিষ্ট্য তাহলে কি না, নৈতিকতা নির্ধারিত হয় ভেতরের গুণাবলীর দ্বারা, আমরা যে কথাটা আগে বললাম তার থেকে এটা নির্ধারিত হয়ে যাচ্ছে। সত্য বলা, প্রতিশ্রুতি পালন, চুরি না করা ইত্যাদি হলো কি ইন্ট্রিনসিকলি নৈতিকতা বা অন্তর্নিহিত ভাবে মানে নৈতিক বলে গণ্য, যে আমাদের ভেতরের, ইন্ট্রিনসিক মানে ভেতরে। তো এই মতবাদ অনুযায়ী কি ভালো কাজ, যা ভালো তাই করা উচিত, তা সেটাই করা কর্তব্য, এবং ভালো কি যেটা নৈতিক নিজস্ব গুণে যেটা ভালো সেটাই করা কর্তব্য। আর কি এটা দুই ধরনের, দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাক্ট আর একটা রুল। দাঁড়া এটা কি হলো, সাইডে আসছে, পেয়ে গেছে। একটা হচ্ছে অ্যাক্ট ডিওন্টোলজি কর্ম নির্ভর বা কর্মকর্তব্য নির্ভর নৈতিকতা, আর একটা হচ্ছে রুল ডিওন্টোলজি নিয়ম কর্তব্য নির্ভর নৈতিকতা বা নিয়ম নির্ভর নৈতিকতা। বোঝা গেছে। এবার অ্যাক্ট ডিওন্টোলজি বা কর্ম নির্ভর বা কর্ম কর্তব্য নির্ভর যে নৈতিকতা, তো সেটার মূল বক্তব্য কি না, প্রতিটি পরিস্থিতি নিজস্ব নৈতিক মূল্য বহন করে, প্রত্যেকটা পরিস্থিতি নিজস্ব নৈতিক মূল্য বহন করে। বিচার হয় ক্ষেত্রভিত্তিক, যেমন এই মুহূর্তে আমার কর্তব্য কি, প্রত্যেকটা মুহূর্ত এখানে ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্টই বললাম, মানে মুহূর্ত মানে পরিস্থিতি, প্রত্যেক ঘটনার মানে পরিস্থিতি নৈতিক কি মূল্য বহন করে, প্রত্যেক ঘটনা বা প্রত্যেক পরিস্থিতি নৈতিক মূল্য বহন করে। তো বিচার হয় ক্ষেত্রভিত্তিক, যেমন এই মুহূর্তে আমার কর্তব্য কি, এর উত্তর খোঁজা হয় আত্মানুভূতি, অন্তঃপ্রেরণা, যুক্তি নির্ভর বিচার দ্বারা, তাই তো। তো এর প্রবক্তা কারা না, এইচ এ প্রিচার্ড ও জোসেফ বাটলার, জোসেফ বাটলার এবং এইচ এ প্রিচার্ড এর সমর্থক। এদের মূল বক্তব্য কি না, পরিস্থিতি, প্রত্যেক ঘটনা বা পরিস্থিতির নৈতিক মূল্য স্বীকার করতে হয়, নৈতিক মূল্য বর্তমান, এবং প্রত্যেক মুহূর্তে কোনো একটা বিশেষ মুহূর্তে আমার কর্তব্য কি সেটা নির্ধারিত হয় কিসের দ্বারা, সেটা নির্ধারিত হয় বা সেটার উত্তর খোঁজা হয় কিসের মাধ্যমে, আত্মানুভূতি, অন্তঃপ্রেরণা, যুক্তি নির্ভর স্ববিচার ব্যাখ্যা দ্বারা। যে আমরা কোন একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের কি করা কর্তব্য, এই মুহূর্তে আমার কর্তব্য কি, কি করা উচিত, এটা কোথার থেকে আসে, আমাদের ভেতর থেকে আসে, আত্মানুভূতি আমাদের অন্তর থেকে আসে, তাই তো। অন্তঃপ্রেরণা ও যুক্তি নির্ভর, অন্তঃপ্রেরণা অন্তর থেকে যা খুশি আসবে তাই করতে পারি না, তার সঙ্গে যুক্তিও দরকার, অন্তঃপ্রেরণা মূলক এবং যুক্তি নির্ভর। এইচ এ প্রিচার্ড এবং জোসেফ বাটলার এই মতবাদের প্রবক্তা। এরপর হচ্ছে রুল ডিওন্টোলজি, নিয়ম নির্ভর নৈতিকতা। তো এটা হচ্ছে সর্বজনীন নৈতিক নিয়ম, যেমন সত্য বলা উচিত, প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, এই নিয়মগুলিকে অগ্রাধিকার দেওয়া হয় এই রুল ডিওন্টোলজিতে। নিয়ম নির্ভর নৈতিকতা বা নিয়ম কর্তব্য নির্ভর নৈতিকতা, তাই তো। তো যদি কোনো কাজ সর্বজনীন নিয়ম অনুসারে হয় তবেই তা নৈতিক,
তো দার্শনিক স্যামুয়েল ক্লার্ক, রিচার্ড প্রাইস, ডব্লিউ.ডি. রস এবং কান্ট। এবারে কান্টের ব্যাপারটা আমি বলবো, এটা আগে বলে দিই, তারপর অ্যাক্ট এবং রুলের কান্ট কি বলছেন সেটাও বলবো। তো অ্যাক্ট এবং রুলে তাহলে মূল পার্থক্য কি না, ব্যক্তিগত সিদ্ধান্ত নিজের অন্তর থেকে আসছে, নিজের অন্তর্দৃষ্টি বা ইনটুইশন থেকে উপর নির্ভর করে সিদ্ধান্ত হচ্ছে অ্যাক্ট ডিওন্টোলজি, নির্দিষ্ট নিয়মের উপর নয়। আর রুল ডিওন্টোলজিতে এমন একটা নিয়মের উপর নির্ভর করা হচ্ছে যেটা সর্বজনীন নিয়ম, তাই তো সবাই সেই সর্বজনীন নৈতিক নিয়ম অনুসরণ করে একটা সিদ্ধান্তে আসছে। বোঝা গেল অ্যাক্ট এবং রুল। এরপর কান্টের কথায় আসি, যে কান্টের দর্শনেও আমরা অনেকেই পড়েছি যে কান্টের অ্যাক্ট এবং রুল ডিওন্টোলজি। আরেকবার টোটালটা সামারাইজ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। জিনিসগুলো একেবারেই জটিল নয়, খুব মূল কথাগুলো এখানে ওই জন্য বলেছি এবং পরপর পরপর, কেননা তাতে বুঝতেও সুবিধা, গুলিয়ে যাওয়ার চান্সও কম। যে ডেন্টোলজি, তাই তো, মানে ডেন্টোলজি আমরা বলি, ডিওন্টোলজি অ্যাকচুয়ালি এটা ডিওন্টোলজি। ডেন্টোলজি এটা অ্যাকচুয়ালি কি অ্যাক্ট এবং রুলে ভাগ হচ্ছে, কিন্তু এই যে অ্যাক্ট রুলে ভাগ হওয়ার আগে এর মানে অ্যাক্ট রুলের মানে একটা সর্বোপরি শুধুমাত্র ডেন্টোলজিক্যাল এথিক্স, এটাকে কর্মকর্তব্য নির্ভর যে এথিক্স, তার মূল কথা কি, যে কর্তব্যনিষ্ঠ নীতিতত্ত্ব কি বলে না, আমাদের কি, আমরা কি হিসাবে কর্ম করছি, কোন রুলস মেনে কর্ম করছি, সেটা এখানে ইম্পর্টেন্ট। তাই তো কর্তব্য নির্ভর বা ডিওন্টোলজিক্যাল থিওরির মূল কথা হলো কি, আমরা আমাদের ফলাফলটা কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমরা কোন রুলস মেনে এখানে কর্ম করছি সেটা এখানে ইম্পর্টেন্ট, তাই তো। এরপরে রুলসের পার্থক্যটা করতে গিয়ে কর্তব্য নির্ভর নীতিবিদ্যা বা ডেন্টোলজিক্যাল এথিক্স দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাক্ট আর একটা রুল। যখন আমি নিজের অন্তরের কি বলবো অনুভূতি, নিজের ইনটুইশন থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করছি এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করে যখন আমরা মানে ইনটুইশনের সাহায্য, নিজের ইনটুইশনের সাহায্য নিয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করছি, তখন সেটাকে বলা হচ্ছে কি অ্যাক্ট ডিওন্টোলজি। আর যখন নিজের মতামত নয়, নিজের অন্তর যে কথা বলছে সেটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট নয়, যখন একটা সার্বিক নিয়ম মেনে আমরা চলছি, যেটা সার্বিক নৈতিক নিয়ম, যেটা সমাজের সকলের মানতে বাধ্য, এরকম কোনো নীতি সামনে রেখে আমরা যখন কোনো একটা নৈতিক সিদ্ধান্ত করছি, তখন আমরা কি হয়ে পড়ছি, তখন আমরা রুল ডিওন্টোলজির তোমার কথা বলছি, তাই তো। তখন সেটা অ্যাক্ট হচ্ছে না, তখন সেটা রুল ডিওন্টোলজি বা নিয়ম কর্তব্য নির্ভর নৈতিকতা বা নিয়ম নির্ভর নৈতিকতা হয়ে পড়ছে, তাই তো। বোঝা গেল। তাহলে প্রথম ফলাফল নির্ভর বা ফল নির্ভর, তারা কি বলছেন কর্ম কিভাবে করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে কি ফল দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। কর্ম নির্ভর বা কর্তব্য নির্ভর, তারা কি বলছেন বা ডিওন্টোলজিক্যাল থিওরি যারা কথা বলেন, তারা কি বলছেন না, সেটা নয়, যে মানে কি উপায়ে কর্ম করা হচ্ছে, হ্যাঁ, কর্মটা যে আমরা নির্ধারিত করছি সেটা কিসের দ্বারা, সেটা কিছু মানে সেইটার ইম্পর্টেন্সটা, কর্ম যে করছি সেই উপায়টার ইম্পর্টেন্সটা এখানে গুরুত্বপূর্ণ। যে অভ্যন্তরীণ বা নৈতিক কিছু গুণাবলীর সাহায্যে আমরা যখন কোনো কর্ম করছি, তখন সেটাকে আমরা বলছি কর্তব্য নির্ভর। সেই কর্তব্যটা নিজের কর্তব্য হতে পারে, সমাজের সার্বিক কর্তব্য হতে পারে। যখন নিজের থেকেই, নিজের ইনটুইশন থেকে, নিজের অন্তর থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, তখন সেটা অ্যাক্ট ডিওন্টোলজি বা হচ্ছে তোমার কর্ম কর্তব্য নির্ভর নৈতিকতা বা কর্ম নির্ভর নৈতিকতা, তাই তো। তো যে কোনো বিশেষ পরিস্থিতিতে, বিশেষ ঘটনাতে আমার কি করা উচিত, তাই তো। তো সেই অবস্থায় আমরা এই এক ডিওন্টোলজিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কিভাবে না, আমার নিজের অনুপ্রেরণা, তাই তো, নিজের যুক্তির উপর নির্ভর করে। কিন্তু রুল ডিওন্টোলজিতে কি করা হচ্ছে না, নিজের যে যুক্তি বা নিজের অন্তঃপ্রেরণা আর কি, সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে কি না একটা সার্বিক নিয়ম, যেটা সার্বিক নৈতিক নিয়ম, যেটা সকলেই মানতে বাধ্য।
তাই তো? তার উপর নির্ভর করে যখন নৈতিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করছি, নৈতিক সিদ্ধান্তে উপনীত হচ্ছি, তখন সেটা রুল ডিওন্টোলজি। যেমন কি সত্য বলা উচিত, প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, এই ধরনের কিছু সর্বজনীন নৈতিক নিয়ম যখন আমরা মানছি, মেনে যখন আমরা নৈতিক সিদ্ধান্ত উপনীত হচ্ছি বা করছি, তখন সেটা বলা হচ্ছে রুল ডিওন্টোলজি। তো যদি কোনো কাজ, এই মত অনুসারে যদি কোনো কাজ সর্বজনীন নিয়ম অনুসারে হয়, তবেই তা নৈতিক হবে। সর্বজনীন নিয়ম অনুসারে যদি না হয়, তাহলে সেটা নৈতিক হতে পারে না। বোঝা গেল? দার্শনিক স্যামুয়েল ক্লার্ক, রিচার্ড প্রাইস, ডব্লিউ.ডি. রস এবং কান্ট, এবং সর্বাধিক এই বিষয়ে ব্যাখ্যা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ইমানুয়েল কান্ট। তো যাই হোক, তো অ্যাক্ট এবং রুলের তাহলে মূল পার্থক্য কি না, অ্যাক্ট ডিওন্টোলজিতে ব্যক্তিগত সিদ্ধান্ত, অন্তর্দৃষ্টি বা ইনটুইশনের উপর নির্ভর করে যেটা হয়, আর রুল ডিওন্টোলজিতে কি সর্বজনীন নৈতিক নিয়ম অনুসরণ করে তো যে সিদ্ধান্ত গঠন করা হয় এবং যা সমস্ত পরিস্থিতিতে প্রযোজ্য, সেটা হচ্ছে রুল ডিওন্টোলজি। কান্ট এই অ্যাক্ট এবং রুল ডিওন্টোলজিকে আরো ডেভেলপ করেছিলেন পরবর্তী ক্ষেত্রে। তো একটা হচ্ছে কি যে কান্টের যে ডিওন্টোলজিক্যাল থিওরি, তার যে এক ডিওন্টোলজিক্যাল এবং রুল ডিওন্টোলজিক্যাল থিওরি, সেটা তিনি এর থেকে আরেকটু বেশি ব্যাখ্যা দিয়েছেন, আর কিছু নয়। তো এরপর দেখো, প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি কথা বলি, তারপর এটা বলবো। কান্ট, আমরা গ্রাউন্ড ওয়ার্ক মনে হয় অনেকে পড়েছি, মনে পড়বে, দেখো গ্রাউন্ড ওয়ার্ক অফ মেটাফিজিক্স অফ মোরালস। এখানে তিনি এই কান্টের মানে কান্ট তার নীতিতত্ত্বের টোটাল মতটা লিপিবদ্ধ করেছেন। একটা উদাহরণ দিই, ধরো কান্ট প্রথমে অ্যাক্ট ডিওন্টোলজিক্যাল থিওরির ভুল ধরিয়েছেন, তারপরে তিনি রুলে গেছেন, তাই তো? তো প্রথমে গুডউইল, তারপর ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, প্রথমে কি ম্যাক্সিম, তারপরে তিনি গেছেন ল, তাই তো? ইউনিভার্সাল ল। কথাগুলো নিশ্চয়ই তোমরা মনে পড়ছে তোমাদের। দুটো প্রসঙ্গে আলোচনা করব এখানে, শুধু গুডউইল আর ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের উদাহরণটা দিয়েছি অল্প করে, তো দুটোরই আলোচনা করব। একই ব্যাপার, ম্যাক্সিম ল আর গুডউইল ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ সেই একই ব্যাপার। তো দেখো, কান্ট বলছেন কি, যখন কোনো পার্টিকুলার নিয়ম অনুসারে, কোনো একটা পার্টিকুলার ব্যক্তির নিয়ম অনুসারে কোনো একটা ঘটনা বিবেচিত হবে, তাই তো? কোন একটা ঘটনা নির্ধারিত হবে, তাই তো? সেটাকে সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিম। আর ল কোনটা? সেটা যখন ইউনিভার্সালাইজ করা হয়, তাই তো? ধরো চুরি ভালো, কারো মত, যিনি চোর ব্যক্তি সে হয়তো বলবে চুরি করা ভালো, কেননা চুরি করলে আমি টাকা পাই, আমি অর্থ পাই, আমি অন্য কিছু সম্পদ পাই, আমি ভালো থাকি। তো এটা কিন্তু ল নয়, এটা ম্যাক্সিম। প্রত্যেক ব্যক্তির ম্যাক্সিম আলাদা আলাদা হতে পারে, কিন্তু ল কখনো আলাদা হতে পারে না। ল সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। কেমন? কারণ বলছেন ঠিক আছে চুরি করা ভালো, তাহলে এটাকে আমরা ইউনিভার্সালাইজ করে দেখি। কারণ বলছেন যদি কোনো একটা বিষয়, কোনো একটা ঘটনা, কোনো একটা প্রেক্ষিত ভালো হবে তখনই যখন সেটা সবার জন্য সঠিক বলে প্রযোজ্য হবে, তবেই সেটা ভালো বলে গণ্য হবে। বোঝা গেল আমার কথা? কোন একটা ঘটনা, কোন একটা বাক্য, কোন একটা পরিস্থিতি ভালো বলা হবে কখন না, যখন সেটা সবার জন্য ভালো বলে গণ্য হবে, শুধু একজনের জন্য ভালো বলে নয়, তাই তো? তো তখন বলা হচ্ছে তাহলে এরকম যদি করা হয়, এই হ্যাঁ চুরি করা ভালো, চুরি করা উচিত, এটা যদি ইউনিভার্সালাইজ করে সবার জন্যই প্রযোজ্য করে দেয়, তাহলে কি হবে? সবার ক্ষেত্রেই চুরি করা ভালো, তাহলে কি করবে? একজনের কাছে টাকা ধার নেবে আর ফেরত দেবে না, বা টাকা ধার বলছে চুরি করবে, দ্বিতীয় জন সেও চুরি করবে, সেও, মানে প্রত্যেকে সমাজ কি অরাজকতায় ভরে যাবে। একইভাবে এটার থেকে আরেকটু যেটা বলতে গেলাম, যে ধার নেওয়া, টাকা ধার নেওয়া ভালো, টাকা ধার নেওয়া ভালো, টাকা ধার নিলে আর দেওয়ার দরকার নেই, এটা কারোর ম্যাক্সিম হতে পারে, তাই তো? কোনো পার্টিকুলার ব্যক্তির একটা নিয়ম হতে পারে যে ধার করা ভালো, দেওয়ার দরকার নেই।
ধার করে টাকা ধার করে ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বলছেন এটাকে আমরা ইউনিভার্সালাইজ করি, আমরা দেখতে পাবো কি এরকম যে সেই যে ব্যক্তিটা বলছে ধার করা ভালো এবং ফেরত দেওয়ার দরকার নেই, ধরা যাক তার কাছ থেকেও কেউ টাকা ধারে নিল, যে টাকা ধারে নিল তার ক্ষেত্রে ওই রুলটা প্রযোজ্য হয়ে যাবে সবার জন্য, তাই তো? তাহলে সেও বলবে হ্যাঁ ধার করলে টাকা নেওয়া ভালো, ধার করে এবং ফেরত দেওয়ার দরকার নেই। তাহলে একইভাবে যে বলেছিল প্রথম ওটা সেও বিপদে পড়বে। তার জন্য এইভাবে কান্ট দেখিয়েছেন দুটোর পার্থক্য। বোঝাতে পারলাম কি? যে কান্ট বলছেন যে কোনো পরিস্থিতি, যে কোনো ঘটনা, যে কোনো কিছুকে ইউনিভার্সালাইজ করতে হবে, জেনারেলাইজ করতে হবে। তাহলে জেনারেলাইজ করলে যদি মনে হয় সকলের ক্ষেত্রে প্রযোজ্য ঠিকঠাক হবে, তাহলে সেটা হবে কি, মানে সেটাই হবে নৈতিক বিচার, সেইভাবে নৈতিক বিচার করা উচিত, সেটাই হবে নৈতিক বিচারের মানদণ্ড, এবং সেই রুলসটাই সেটাই হবে কি ল। আর যেটা ব্যক্তির নির্ভর, প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন যে রুল, সেটা হবে কি, সেটা একান্ত তার নিজস্ব, সেটা হবে ম্যাক্সিম, তাই তো? এই ম্যাক্সিমটা কান্ট কি বলেছেন যে প্রথমে ম্যাক্সিম কি বলেছেন, ম্যাক্সিম কিন্তু সার্বিক নয়, ম্যাক্সিম ব্যক্তি কেন্দ্রিক, প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ল কখনো ভিন্ন ভিন্ন হবে না, সেটা সার্বিক, সেটা ইউনিভার্সাল, তাই তো? সেটা জেনারেল। তো আমি যদি কোন একটা ব্যক্তি মানুষের ক্ষেত্রে প্রয়োগ করি যে টাকা ধার করে ফেরত দেওয়া উচিত নয়, এটা হচ্ছে কি, এটা ম্যাক্সিম, এটা ল হতে পারে না। কিন্তু এটা যদি ইউনিভার্সালাইজ করি তখন দেখবো প্রবলেমে পড়বো। কি প্রবলেম? সবাই টাকা ধার নিচ্ছে আর ফেরত দিচ্ছে না, টাকা ধার নিচ্ছে ফেরত দিচ্ছে না, তাহলে কি এটা জেনারেলাইজ করা সম্ভব হচ্ছে না? তাই এটাকে আমরা লতে রূপান্তরিত করতে পারবো, তাই তো? কিন্তু এরকম আমরা ল করতে পারবো, সদা সত্য কথা বলা উচিত, তাই তো? এটাকে আমরা ল করতে পারবো তো? এটা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য করতে পারবো, সবার ক্ষেত্রে প্রযোজ্য মানে একটি পার্টিকুলার ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য করতে পারবো, সকল ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য করতে পারবো, তাই তো? তো এখান থেকেই কান্টের ধারণা অ্যাক্ট এবং রুল, একটা হচ্ছে ব্যক্তিক, রুলটা হচ্ছে আমরা দেখলাম সার্বিক। সেখান থেকেই ম্যাক্সিম আর লয়ের ধারণা কান্টের, যে যেটা হচ্ছে যে নিজের জন্য যে নিয়ম সেটা হচ্ছে ম্যাক্সিম, আর ল হচ্ছে কি যেটা সবার জন্য নিয়ম। একইভাবে যে কান্টের এই ডিওন্টোলজিক্যাল এথিক্সের কি না প্রসঙ্গে কান্ট আরেকটা কথা বলেন, একটা হচ্ছে কি গুডউইল, সদিচ্ছা, আর একটা কি ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, শর্তহীন আদেশ। তো গুডউইলে কি বলছেন, যে শুধুমাত্র সেই কাজ নৈতিক যা সদিচ্ছা থেকে এসেছে, কামনা বা স্বার্থ নয়, বরং যুক্তি নির্ভর কর্তব্যবোধ। তাহলে ম্যাক্সিম থেকে, যে কোনো ম্যাক্সিম থেকে আমরা কিন্তু সেই বিষয়ে ল তৈরি করতে পারবো না। ওই যে চুরি করা বা ধার নেওয়ার ব্যাপারটা বললাম, তাহলে অরাজকতা তৈরি হবে, সেগুলো ম্যাক্সিম হিসাবে থাকবে, ল করা যাবে না। সব ল করা যাবে কোনটা না, যেটা যে রুলটাকে সার্বিক করলে সকল মানুষেরই হিতকারী হবে, সকল মানুষই বেনিফিটেড হবে, কোনো ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি হবে না বা সমস্যা হবে না। সেখান থেকে তিনি কি আসলেন যে ল কেমন ভাবে করা উচিত, এই ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভে তিনি তিনটে মূলত দিয়েছেন, তার মধ্যে একটা, এখানে তো অতগুলো লাগবে না। তো তার আগে কি গুডউইল, সদিচ্ছা, তার আগে তিনি কি বললেন, যে তাহলে আমাদের কিভাবে ইউনিভার্সালাইজ তো যে কোনো কিছু করতে পারবো না, যে কোনো ম্যাক্সিমকে লতে পরিণত করা আমাদের উচিত হবে না, তাহলে সমাজে অরাজকতা তৈরি হবে, যে কেউ ধার দেবে না, যে কেউ চুরি করবে যার খুশি, কিছু বলা যাবে না যে এটা নিয়ম আছে। কিন্তু তাই এটা নিয়মটাকে ইউনিভার্সালাইজ করা যাবে না, তাই তো? এটাকে রুলে পরিণত করা যাবে না। এক ডিওন্টোলজি থাকতে পারে, সেটা ব্যক্তি নির্ভর কোনো ব্যক্তি নিয়ম হতে পারে, কিন্তু সেটা সমাজের নিয়ম, সবার নিয়ম হতে পারে। তো সেটা হতে গেলে আরো দুটো বিষয়ের কথা বলছেন, একটা হচ্ছেন গুডউইল, সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা কি, যে শুধুমাত্র সেই কাজ নৈতিক যা সদিচ্ছা থেকে এসেছে, কামনা বা স্বার্থ নয়, বরং যুক্তি নির্ভর কর্তব্যবোধ। যুক্তি নির্ভর কর্তব্যবোধটাকে কান্ট কি বলছেন,
গুডউইল, তাই তো। তো আমরা কি বলে নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিতে আমরা দেখেছিলাম যে কান্টের 3টে পূর্ব স্বীকৃতি এবং আরো 2টো পূর্ব স্বীকৃতির কথা আমরা দেখেছিলাম। সেখানে আমরা কি পেয়েছিলাম? ফ্রি উইল, ইচ্ছার স্বাধীনতা, তাই তো। ফ্রি উইল পেয়েছিলাম, ইচ্ছার স্বাধীনতা। সেই ফ্রি উইলকে যদি এখানে কাজে লাগাতে পারি, তাহলে অ্যাক্টকে কি, অ্যাক্ট ডিওন্টোলজিতে কি পড়বে? ফ্রি উইল, ইচ্ছার স্বাধীনতা, প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন ইচ্ছা। আর রুলে কি হয়ে যাবে? সেটা হয়ে গুড উইল, তাই তো। যে সার্বিক একটা নৈতিক ইচ্ছা, তাই তো, সদ ইচ্ছা, সেটা হচ্ছে গুড উইল। কামনা বাসনার স্বার্থ নয়, বরং যুক্তি নির্ভর কর্তব্যবোধ। যুক্তি নির্ভর কর্তব্যবোধ, সেটা কিন্তু এইসব কামনা বাসনার অর্ধে। কামনা বাসনা এগুলো কিসে পড়ছে? অ্যাক্টে, নিজস্ব যে নিয়ম সেখানে। রুলে কিন্তু এই কামনা বাসনার কোনো স্থান নেই, যুক্তি নির্ভর কর্তব্যবোধই ইম্পর্টেন্ট। আরেকটা কি বলেছেন? যে কিভাবে ইউনিভার্সালাইজ করতে হবে বা কিভাবে আমরা রুল ডিওন্টোলজিকে আরো ভালো করে স্থাপন করব, সেটা প্রসঙ্গে কান্ট বলেন এই ক্যাটেগরিক্যাল ইম্পর্টেন্টের কথা। যে এমন ভাবে কাজ করো যেন তোমার আচরণের নিয়মটি একটি সর্বজনীন নৈতিক বিধিতে রূপান্তরিত হতে পারে। ওই যে একটু আগে বলছিলাম যে চুরি করা এবং চুরি করা উচিত, চুরি করে লোকের ধরো জিনিসপত্র কেড়ে নেওয়া উচিত, এরকম যদি আমরা কোনো অ্যাক্ট করি, আমরা কোনো ম্যাক্সিম করি, তাহলে সেটাকে যদি ইউনিভার্সালাইজ করতে যাই, সকলের ক্ষেত্রে প্রয়োগ করতে যাই, তাহলে কি অরাজকতা সৃষ্টি হবে? ধার করে টাকা না দেওয়া, এটা যদি আমরা অ্যাক্ট করি, তাহলে এটা আমার কোনো একজন ব্যক্তির যদি অ্যাক্ট হয়, সেটা যদি ইউনিভার্সালাইজ করতে যায়, সকলের ক্ষেত্রে প্রয়োগ করতে যায়, সেটা যদি রুলে পরিণত করতে যায়, তাহলে কি সমস্যা হবে? অরাজকতা সৃষ্টি হবে। তাই কান্ট কি বলছেন? যে এমন ভাবে কাজ করা উচিত বা এমন ভাবে কাজ করো যেন তোমার আচরণের নিয়মটি একটি সার্বিক নৈতিক বিধিতে রূপান্তরিত হতে পারে। যে সেই আচরণটা যদি সবার ক্ষেত্রে প্রয়োগ করা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয়, সবার ক্ষেত্রেই যেন সমানভাবে প্রযোজ্য করা যায়। তাহলে প্রত্যেক মানুষই যদি সেইভাবে কাজ করে, তাহলে সমাজে কোনো অরাজকতা সৃষ্টি হবে না, তাই তো। তো যাই হোক, এই হচ্ছে আমার আলোচনা, ছোট্ট আলোচনা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার উদ্দেশ্যবাদী, একটা হচ্ছে ফলবাদী, তাই তো। একটা ফলবাদী আর একটা হচ্ছে উদ্দেশ্যবাদী, সেটাই হচ্ছে কি কর্ম নির্ভর বা তোমার ডিওন্টোলজিক্যাল। তো তারা কি বলছেন? ফলাফলবাদীরা বলছেন ফলটাই ইম্পর্টেন্ট, তুমি কিভাবে কর্ম করলে, কি ব্যাপার, কি পন্থা অবলম্বন করলে সেটা ইম্পর্টেন্ট নয়। কর্ম কর্তব্য নির্ভর যেটা, সেখানে কিন্তু না, কি তুমি উপায় অবলম্বন করছো, তাই তো। এবং উপায়ের মধ্যে অভ্যন্তরীণ যে নৈতিক গুণাবলী, সেগুলো ইম্পর্টেন্ট, এই কথা বলা হচ্ছে। এটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, অ্যাক্ট এবং রুল, তাই তো। অ্যাক্টে কি বলা হচ্ছে? প্রত্যেক পরিস্থিতি মূল্যবান, প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক পরিস্থিতির বা প্রত্যেক ঘটনার স্ব নৈতিক মূল্য বর্তমান, তাই তো। তো এই কোন একটা পার্টিকুলার পরিস্থিতিতে কোন একটা পার্টিকুলার ব্যক্তির যে নৈতিক তোমার মূল্য নির্ধারণ, তাই তো। যেমন এই মুহূর্তে আমার কর্তব্য, মানে কি কর্তব্য, কি করা উচিত, তাই তো, সেটা সেটা কোথার থেকে আসে? প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ঘটনার ক্ষেত্রে, প্রত্যেক ব্যক্তির স্ব কি আত্ম অনুভূতি, তাই তো, অন্তঃপ্রেরণা থেকে আমাদের আসে কি করা উচিত। কিন্তু অ্যাক্ট ডিওন্টোলজি, এটার দ্বারা নীতিবিদ্যার আলোচনা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই অ্যাক্ট ডিওন্টোলজির প্রবক্তা সেটা এইচ এ পিচার্ড, জোসেফ বাটলার। এরপর যেহেতু এর দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়, কেননা এইটা যদি মানা হয়, তাহলে সেক্ষেত্রে অনেক অরাজকতা সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়। সেটার জন্য রুল ডিওন্টোলজির কথা বলা হচ্ছে, যে নিয়ম নির্ভর নৈতিকতা, নিয়ম কর্তব্য নির্ভর নৈতিকতা। যে এমন করে আমাদের কর্তব্য, এমন করে নৈতিক নিয়ম সেট করতে হবে যেটা সকলের জন্য সর্বজনীন হতে পারে, যেটা সকলের জন্য প্রযোজ্য হতে পারে। যেমন কি সত্য বলা উচিত, প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, এই সকল বিষয়। এর মতবাদের প্রবক্তা কারা? যে স্যামুয়েল ক্লার্ক, রিচার্ড প্রাইস, ডব্লিউ ডি রস এবং কান্ট।
এরপর কি কান্ট এই নীতিতত্ত্বকে আর একটু ডেভেলপ করেন অ্যাক্ট এবং রুল। তিনি কি দেখাচ্ছেন যে অ্যাক্টের দ্বারা ম্যাক্সিম হতে পারে কিন্তু রুল কখনো হতে পারে না। ম্যাক্সিম কি বা অ্যাক্টের দ্বারা কেন ম্যাক্সিম হচ্ছে? ম্যাক্সিম হচ্ছে যেটা হচ্ছে যে কোনো ব্যক্তিক নিয়ম, ব্যক্তিকেন্দ্রিক নিয়ম, পার্টিকুলার কোনো ব্যক্তিক নিয়ম বা এক বা একাধিক ব্যক্তির নিয়ম, যেটা কোনোভাবেই সর্বজনীন নিয়ম নয়, সেটাকে কান্ট বলছেন অ্যাক্ট। আর কি বলছেন? ম্যাক্সিম। যেমন চুরি করা উচিত, পার্টিকুলার কিছু মানুষের বা কোনো একটি মানুষের নিয়ম হতে পারে চুরি করা উচিত, যারা চুরি করে। স্মাগলিং করা উচিত, স্মাগলিং করে তারা, তাদের ক্ষেত্রে ঠিক। কিন্তু এটাকে যদি ইউনিভার্সালাইজ করো তাহলে সমস্যা সৃষ্টি হবে, ইউনিভার্সালাইজ করা সম্ভব নয়, তাই না? তার জন্য কান্ট বলছেন যে নৈতিক সিদ্ধান্ত এমন ভাবে করতে হবে যেন সেটাকে ইউনিভার্সালাইজ করা যায়, যেটা সমানভাবে সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য করা যায়, তাই তো? তো তার জন্যই ব্যক্তির ইচ্ছাকে এখানে গুরুত্ব না দিয়ে গুডউইল বা সদ ইচ্ছা, মানে সার্বিক যুক্তি নির্ভর কর্তব্য বোধের কথা তিনি বলছেন। আরেকটা তিনি নিয়ম বলছেন যে কিভাবে তিনি ইউনিভার্সালাইজ করবেন, কিভাবে নীতিতত্ত্বের সূত্র নির্ধারণ করবেন। না, এমন ভাবে কাজ করা উচিত যেমন তোমার অপরের, যেমন কি বলে, তোমার আচরণের নিয়মটি একটি সর্বজনীন নিয়ম হিসাবে গ্রহণ করা হতে পারে বা যেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে কান্টের অ্যাক্ট এবং রুলের পার্থক্য। তো যাই হোক, আজ নীতিতত্ত্ব আমার এই পর্যন্ত, এটা ঠিক, এটা হয়ে গেল। এখানে অ্যাক্ট এবং রুল ডিওন্টোলজি বা ডিওন্টোলজির মধ্যে যদি কোনো মানে সমস্যা থাকে তাহলে তোমরা বলতে পারো, আমরা দু একটা কোশ্চেন করবো, তারপর পরের টপিকে যাবো। পরপর মূল কথাগুলোই দেওয়া আছে, তোমরা পড়বে, অবশ্যই বারবার পড়বে। স্ট্রাকচার যেমন করা আছে সেরকম মাথার মধ্যে গেঁথে নেবে, দেখবে কোনো প্রবলেম হবে না। মূল কথা কে 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 সেই মতে সমর্থক, এইভাবেই সাজানো আছে। যাই হোক, ডেন্টোলজিক্যাল এথিক্সের মূল ভিত্তি কি? 1 নাম্বার, ডেন্টোলজিক্যাল এথিক্সের মূল ভিত্তি কি? বলো কেউ। কেন হবে? ভালো করে দেখো, এতক্ষণ পড়ালাম যে, একটা হচ্ছে ফল নির্ভর, ওটা ওটা হচ্ছে টিলিওলজিক্যাল, টিলিওলজিক্যালটা হচ্ছে ফলের উপর নির্ভরশীল। আর কর্তব্য নির্ভর সেটা ডিওন্টোলজিক্যাল। বুঝতে পেরেছো? এতক্ষণ আমরা ফল নির্ভর সম্পর্কে কিছু বলিনি, ফল নির্ভর সম্পর্কে একটু কথা বলেছিলাম আমরা, যে নীতিবিদ্যার ওই মোটিভ আর ইন্টেনশনের যে জায়গাটা পড়িয়েছিলাম ওখানে। কিন্তু এখানে সরাসরি জাস্ট একটু পার্থক্য করে জিনিসটা বোঝার জন্য ফল নির্ভর নৈতিকতার প্রসঙ্গ এসেছিল টিলিওলজিকে। কিন্তু আমার সিলেবাসে কর্তব্য নির্ভর, তাই টিলিওলজিকের সঙ্গে পার্থক্যটা করে কর্তব্য নির্ভর আমরা ঢুকে গেছি। এরপর বলো, ভালো কাজ তাই করা উচিত কারণ সেটি কর্তব্য, এই বক্তব্য কোন মতবাদের সঙ্গে সম্পর্কযুক্ত? ভালো কাজ তাই করা উচিত কারণ সেটি কর্তব্য, সেই হবে। এটা তো আমরা সোজা, আমাদের অন্য অপশন গুলো আমাদের এখানে বুঝতেই পারছি যে আমরা এখানে অন্য কিছু নিয়ে আমরা আলোচনাই করছি না। যাই হোক, গুডউইল সব ধারণাটি কিসের সঙ্গে যুক্ত? বি, কর্তব্যের সঙ্গে। এরপর হুম, ছয়েরটা বলো, কোনটি এক ডিওন্টোলজির বৈশিষ্ট্য?
সি হবে, অন্তর্দৃষ্টি ও স্ববিচার নিজের। এখানে বলা হয়েছিল বিশেষ বিশেষ কোনো ঘটনা, বিশেষ বিশেষ কোনো পরিস্থিতির মূল্যায়নের কথা বলা হয়েছিল, এবং সেটা বলা হয়েছিল অন্তর্দৃষ্টি, নিজের অন্তর্দৃষ্টি এবং নিজের স্ববিচার ইনটিউশন। তো এটা হলো রুলটা, তাহলে এর উল্টোটা হবে, তাই না? রুলটা কি হবে পরেরটা, সাতেরটা? সর্বজনীন নিয়ম। এইচ.এ. প্রিচার্ড ও জোসেফ বাটলার কিসের সমর্থক? এক। পরপর এগুলো আছে, পরেরটা তাই রুল হবে। স্যামুয়েল ক্লার্ক, ডাব্লিউ.ডি. রস, কান্ট। সঙ্গে কান্ট দেওয়া নেই, কান্ট কান্ট থাকলে একই হতো। আর কি আছে? ভালো ফল নয় বরং সঠিক কাজ, এই দৃষ্টিভঙ্গি কার বা কাদের? হ্যাঁ, হ্যাঁ, সি। আর কোনো অপশন তো নেই, ওগুলোর কোনো প্রসঙ্গই আসে না। আচ্ছা, এটা যদিও এখানে নেই তবুও এসছে, এই 17টা দেখি পারো কিনা, এরকম কোশ্চেন আসতে পারে অবশ্য। কান্ট কোন দেশের দার্শনিক দেখি, সবাই জানো কিনা? জার্মানি। সবাই জানো এটা? কুড়িরটা বলো তো, লাস্টেরটা। কুড়িরটা, আরেকটা, আর আর কেউ? সবার মত এটাই? ঠিক আছে, কুড়িরটা সি। যাই হোক, তোমাদের এটা হলো। এরপর তোমাদের আর দুটো টপিক আছে, দুটো আজকে আর পড়াবো না, তোমাদের দিন পড়াবো। দাঁড়াও, অফ হচ্ছে না।